বলাকার সমস্ত ভ্রমণ সাথীদের আমি তপন আমার তরফ থেকে, নকুল কাকুর তরফ থেকে এবং বাবুরামদা নানু মামার তরফ থেকে সবাইকে গুড আফটারনুন। আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কলকাতা বিমানবন্দরে। 10 এপ্রিল 2025, চেনা সড়ক ধরে অচেনা দেশের উদ্দেশ্যে, গন্তব্য ভিয়েতনাম ভ্রমণ। পৌঁছে গেলাম দমদম এয়ারপোর্ট। বিভিন্ন প্রান্তের ভ্রমণ সাথীরা বিভিন্ন জায়গা থেকে তারা নিজেদের মতো করে আমাদের কলকাতা বিমানবন্দরে আসার কথা ছিল। আমরাও টাইম মতো পৌঁছে গেলাম কলকাতা বিমানবন্দরে। আমাদের ফ্লাইট ছিল রাত্রি 9:45। অবশ্যই বিদেশ যাত্রার ক্ষেত্রে 3.5 ঘন্টা আগে এয়ারপোর্টে চলে আসাটা দরকার। তো আমরা এসে গিয়েছিলাম এবং অনেকেই টাইম মতো এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিল। আমরা বিদেশ ভ্রমণের যে একটা ফাইল করতে হয়, সমস্ত ডকুমেন্ট, এয়ার টিকিট, হোটেল বুকিং, ভিসা, সমস্ত কিছু ফাইল যে যার হাতে আমরা দিতে শুরু করলাম। বাকি ভ্রমণ সাথীরাও রাস্তায় আছে, তো কাজটা মিটিয়ে রাখছি যারা এসে গিয়েছেন। আমাদের এই ভ্রমণে বিভিন্ন জায়গার ভ্রমণ সাথীরা ছিল। কেউ এসেছে পাঁশকুড়া, কেউ মেদিনীপুর, কেউ হুগলি, কেউ তমলুক, কেউ কাঁকটিয়া, কেউ কলকাতা, কেউ বাগনান আর কেউ কোলাঘাট। তো সমস্ত জায়গার ভ্রমণ সাথীরা আমাদের সময় মতো এয়ারপোর্টে চলে এলো। একদম সবাই এসে যাওয়ার পর আমরা যে যার পাসপোর্ট এবং যাওয়ার টিকিট যে যার হাতে নিয়ে আমরা বললাম এবার ভেতরে প্রবেশ করতে হবে। আমরা 1 by 1 লাইন দিয়ে আমরা 4 B কি 4 A গেট নাম্বার দিয়ে আমরা কলকাতা বিমানবন্দরে ভেতরে প্রবেশ করতে শুরু করলাম। ভেতরে আসার পর আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো, তাই একটা জায়গায় আমরা সবাইকে আগে বললাম যে এখানে সবাই বসে পড়ুন। তারপর কিছুক্ষণ পর যে যার লাগেজ সমস্ত কিছু চেক করে আমরা বোর্ডিংয়ের জন্য ইন্ডিগোর কাউন্টারে লাইন দিলাম। আমাদের বোর্ডিং কমপ্লিট হলো, বডি সার্চ হলো, ইমিগ্রেশন কমপ্লিট। তারপর আমরা যে গেটে আমাদের ইন্ডিগোর ফ্লাইট দিয়েছিল সেই গেটের সামনে আমরা ওয়েটিংয়ের জায়গায় আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম ওখানে। এবং এয়ারপোর্টটা সত্যি, কলকাতা এয়ারপোর্টটা ঘুরে দেখার মতো একটা সাইট সিন বলা যায়। আর যে যার মতো করে ওই দিন রাতের আহারাদি কমপ্লিট করলো। কিছু না কিছু সমস্যা থেকেই যায়। আপনি আমি সব রকমভাবে পারফেক্ট থাকলেও পথে বিপত্তি, কখনো ট্রেন লেট, কখনো ফ্লাইট লেট। আমাদের ইন্ডিগো ফ্লাইট প্রায় 1.5 ঘন্টা লেট। রাত 9:45-এর পরিবর্তে 1.5 ঘন্টা লেট। অ্যানাউন্সমেন্ট হলো, স্ক্রিনে দেখাচ্ছে 1.5 ঘন্টা লেট। তো যাই হোক, আমরা অপেক্ষা করলাম। অপেক্ষার পর অবশেষে এলো সেই বিশেষ মুহূর্ত। একটা নতুন দেশের উদ্দেশ্যে এক রাস আগ্রহ ও উদ্দীপনা নিয়ে বিমানের পেটে চেপে বসা। আমরা একসাথে সবাই মিলে বিমানের ভিতরে প্রবেশ করছি। ফ্লাইটে কম বেশি সবাই চলেছে, তারপরেও বিদেশ যাত্রা যাওয়ার একটা আলাদা অনুভূতি। ফ্লাইটে উঠে যে যার মতো করে সিটে আমরা বসতে শুরু করলাম। যদিও গ্রুপ বুকিং ছিল, তাও পুরো ফুল, ফ্লাইট পুরো ফুল ছিল। তাও আমরা নিজেদের মতো এধার ওধার করে সিট যে যার মতো ফ্যামিলি ওয়াইজ সবাই বসে পড়লাম। নমস্কার বলাকার সমস্ত ভ্রমণের সাথীদের। আজকে আমরা শুরু করেছি ভিয়েতনাম জার্নি। কলকাতা এয়ারপোর্ট থেকে 9:45-এর ফ্লাইট ছিল আমাদের, একটু ফ্লাইটটা ডিলে হয়েছে 10:30টায়। তো ভোর রাতে আমরা ভিয়েতনামে পৌঁছে যাব। কাল সকাল থেকে ভিয়েতনাম আমরা যাব। আর কয়েকটা দিন আমাদের সাথে থাকবেন। ভিয়েতনামে আমরা কীভাবে ঘুরবো, কাদেরকে নিয়ে ঘুরবো, সেগুলো সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের কাছে। যাই হোক, ভালো থাকবেন, শুভরাত্রি। কালকে দেখা হচ্ছে ভিয়েতনামে। হ্যালো করি না, সত্যি কথা বলতে ফ্লাইটে ঠিকঠাক ঘুম হয় না। তো কম বেশি আমরা 2.5 ঘন্টা জার্নির পর ক্লান্ত শরীরে আমরা ঢুলুঢুলু চোখে আমরা পৌঁছে গেলাম ভিয়েতনামের রাজধানী হানয়। ওয়েলকাম ভিয়েতনাম, সংগ্রামী ভিয়েতনাম, বিপ্লবী ভিয়েতনাম।
গুড মর্নিং সবাইকে। এখন ভিয়েতনামের 3:45। একটু ফ্লাইট ডিলের জন্য আমাদের আসতে দেরি হয়েছে। আমরা এখন একটু পরে ইমিগ্রেশনে যাব। ওখান থেকে ইমিগ্রেশন করার পর আমরা সবাইকে নিয়ে বাই বাস আমরা হোটেলে যাব। ভিয়েতনামের হানোই এয়ারপোর্ট ঝাঁ চকচকে এয়ারপোর্ট, সত্যি দেখার মতো। তো যাই হোক, আমরা নেমে পড়লাম, লাগেজ সব বেল্ট থেকে সব সংগ্রহ করলাম। একটা নতুন দেশে ট্যুরিস্ট হিসেবে প্রবেশ করার জন্য যাবতীয় নিয়ম ও সব রকমের ডকুমেন্ট কমপ্লিট করে দেখিয়ে ইমিগ্রেশনে আমরা এয়ারপোর্টের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন ভিয়েতনামিজ গাইড, প্রাণবন্ত যুবক লুইস। উনি বলাকা পরিবারের সবাইকে স্বাগত জানালেন। আমাদের বাসটি বাইরে অপেক্ষা করছিল আমাদের জন্য, তাই আমরা সবাই মিলে এয়ারপোর্টের বাইরের দিকে যেতে লাগলাম। আমরা ছিলাম 25 জন, কিন্তু আমাদেরকে যে বাসটি দেওয়া হয়েছিল সেই বাসটি 49 সিটারের ছিল এবং বাসটি বড় বাসই দিয়েছিল আমাদের সুবিধার্থে, এবং আমাকে বলেই দিয়েছিল যে 49 সিটারের বাস দেবে। আর এখানে বাসে লাগেজ রাখা নিয়ে কোনো সমস্যা নেই। বাসের হাইট যতটা, তার 50% নিচে লাগেজ রাখার জায়গা আছে। তো যাই হোক, আমরা আমাদের যে কদিনের অস্থায়ী ঠিকানা, সেই ঠিকানার উদ্দেশ্যে আমরা সবাই বাসে বসলাম। কম বেশি ড্রাইভার বললো, যেখানে আমাদের হোটেল ছিল দূরত্ব বললো যে আমরা 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো যাই হোক, আমরা হানোই এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে আমাদের যে নির্দিষ্ট কদিনের হোটেল থাকবো যেখানে আমরা, সেখানের উদ্দেশ্যে আমরা এগিয়ে চললাম। ভোরের নরম আলোয় ঘুমন্ত চোখে হানোই শহরকে দুপাশে রেখে আমরা পৌঁছে গেলাম আমাদের কদিনের অস্থায়ী ঠিকানায়। আমরা এসে উঠলাম আর্মি হোটেলে। হোটেলের যে বৈভব, জৌলুস, অত্যাধুনিক সিস্টেম এবং বিশালত্বের ঐতিহ্য, তা যেন এক দ্রষ্টব্য বলে ভাবা যেতে পারে। ভোর রাতে যে যার রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নেওয়া, রাতভর জাগা, একটু তো ঘুমোর দরকার আছে অবশ্যই। ঘুমানোর আগে হোটেলটা একটু আমি বারবার করে দেখে নিলাম কোথায় কি আছে না নেই। তার কারণ হোটেল থেকে যদি একটা কিছু মিসিং হয় রুম থেকে, একদম হিসেব করে টাকা বুঝিয়ে দিতে হবে। তাই একবার চেক করে নিলাম কি কি আছে। রুমের মধ্যে দেখতেই পাচ্ছেন নাইট ড্রেস থাকে ওদের, জুতো থাকে, গ্লাস থাকে, মিনি ফ্রিজে বিভিন্ন রকমের ফুড থাকে, সেগুলো সব কিছু দেখে নিতে হয়। যদি একটা কম বেশি হয় তাহলে রিসেপশানের চেক আউটের সময় হিসেবটা বুঝিয়ে দিতে হয়। হোটেলে সুইমিং পুল, লিফট থেকে নামার সময় দেখলাম ব্রেকফাস্টের পর একবার যাব। তো যাই হোক, ভিয়েতনাম ভ্রমণে প্রথম সকালের ব্রেকফাস্ট অল্প কথায় বলার নয়, তবে বিদেশ ভ্রমণে খাওয়া দাওয়ার ক্ষেত্রে এটা পরিচিত দৃশ্য বলা যায়। 3 স্টার হলে যেমন হওয়ার কথা, ডিমের অমলেট, এগ বয়েল, 3-4 রকমের ব্রেড, জেলি, বাটার, জিরা রাইস, চিকেন, ফিশ ফ্রাই, 3-4 রকমের ভেজিটেবল, পেস্ট্রি, নানা রকমের ফল, তারপর স্যুপ, মিল্ক, চা, কফি, কেক, মিষ্টান্ন, দই ইত্যাদি, মানে বলে বোঝানো যাবে না। আর সবচেয়ে বড় কথা, ভিয়েতনামের খাবার কিন্তু সত্যি খুব সুন্দর, মানে অয়েল একদমই নেই বললেই চলে। পুরো গলা পর্যন্ত পেট ভরে খেলেও কোনো অম্বল অ্যাসিড হবে না। সব মিলিয়ে প্রায় 35 দফা আইটেম ছিল এই ব্রেকফাস্টে, ভাবা যায়। এক কথায় খাদ্য উৎসব বলা যেতে পারে। এই দিন ভিয়েতনামে সকালের জলখাবারে আমাদের বলাকার 51 পরিবার সব একসাথে আমরা সকালে ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্ট সেরে হোটেলের যে সুইমিং পুলটা আছে দেখলাম যে না, একটু ঘুরে বেরিয়ে আসি।
সুইমিং পুলটা সত্যি খুব মনোরম, খুব সুন্দর। পুরো মানে হোটেলের বাউন্ডারি দিয়ে হোটেলটা পুরো ঘেরা ছিল এবং তার মধ্যেই হোটেলের বাইরে সুইমিং পুলটা। এবং হোটেলটা দেখুন, বাইরের যে চিত্র হোটেলের, 3টে লিফট ছিল এরকম। সত্যি হোটেলটা খুবই সুন্দর। আমরা কম বেশি ভ্রমণ করেছি ভিয়েতনামে অনেকবার, তো এইবারে হোটেলটা সত্যি খুবই ভালো ছিল। সবসময় তো একই হোটেল পাওয়া যায় না, তো এই হোটেলে ফার্স্ট টাইম থেকেছিলাম। তো হোটেলটা খুবই সুন্দর এবং দেখতেই পাচ্ছেন হোটেলের যে এরিয়াটা বিশাল বড় এরিয়া, সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা একটা। যেহেতু আমাদের রাত জাগা ছিল, ফ্লাইট জার্নি করে এসে ভোর রাতে এসে হোটেলে ইন করেছি, তারপর ব্রেকফাস্ট করে সবাইকে বললাম যে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিন, তারপর আমরা দুপুরের দিক করে লাঞ্চ করে তারপর আমরা সাইট সিনে বেরোবো। তো যা কথা মতো সবাই রেস্ট নিলাম, তারপর আমরা লাঞ্চের জন্য আমরা বেরিয়ে পড়লাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ভিয়েতনাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট সত্যি একটু অসুবিধে পড়তে হয়, তাও আমরা খুঁজে বার করেছিলাম কথা বলে সেইভাবে একদম বাঙালিয়ানা যাতে রান্না করা যায়। তো যাই হোক, আমরা ভিয়েতনামের যেখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল সেখানে বাসে 10 থেকে 15 মিনিটের রাস্তা ছিল। আমরা সেই জায়গায় বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। চলে এলাম ভিয়েতনামে সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে। পূর্ব পরিকল্পনা মতো ডাল, ভাত, চিকেন, বিভিন্ন সবজি থেকে পায়েস, আইসক্রিম সব মিলে ভিন দেশে বা বিদেশে বসে ঘরে চেনা হাঁড়ি করা আর রান্নাঘরের মতো স্বাদ। তো যাই হোক, সেইভাবে আমরা রান্না করতে বলেছিলাম এবং সবাই মিলে দুপুরে লাঞ্চের জন্য আমরা এই রেস্টুরেন্টে এসে হাজির হলাম। গিয়েছি তো কটা দিনের জন্য, অতএব একটুও সময় নষ্ট করা যাবে না। বলাকা ভ্রমণ সংস্থার মূল যে বিষয়, আরও কত দেখা যায়, আরও কত চেনা যায়। লাঞ্চ সেরেই সেই লক্ষ্যেই আমরা বেরিয়ে পড়লাম। ছুটে চলেছি হানয় শহরের ওপর দিয়ে। চলার পথে অপেরা হাউস, যেখানে ভিয়েতনামের সংস্কৃতি থেকে শোভা সমাবেশ প্রায় সময় প্রতিটা দিনই এখানে ব্যস্ত থাকে। খুবই প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যমণ্ডিত হলো এই অপেরা হাউস। শহর ছাড়িয়ে অনেকটা দূরে আমরা পৌঁছালাম ধূপকাঠি গ্রামে। কেবল ধূপ তৈরি করেই বিশ্ববিখ্যাত এই গ্রামটি ভিয়েতনামের রাজধানী হানয় থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এটি। হোয়াং ফু কাও ইনসেন্স ভিলেজ, প্রায় 100 বর্ষ ধরে বংশ পরম্পরায় এই কারুশিল্পের প্রচলন। সুদৃশ্য সুগন্ধ ধূপকাঠি রপ্তানি হয় দেশ বিদেশে। আর এই জায়গাটি দেখার জন্য ছুটে আসে পর্যটকের দল। আমরাও হাজির। সব ভ্রমণ সাথীদেরকে নিয়ে বেশ কিছুক্ষণ ফটোগ্রাফি করলাম। এই ধূপকাঠি পাড়ায় একটা সুন্দর প্রাচীন বৌদ্ধ মন্দির দেখলাম, যা দেখে ভিয়েতনামের স্থাপত্য, ধর্মচর্চা, আবেগ, তাদের ধর্মচর্চার প্রতি রীতিনীতি প্রথা সম্পর্কে কিছুটা ধারণা করা যায়। এবার হানয় শহরে ফেরার পালা। যে কোনো ট্যুরে নির্দিষ্ট স্পট ছাড়াও যাওয়া আসার পথে ছুটন্ত ট্রেন, বাস থেকে দ্রুত সরে যাওয়া দৃশ্যাবলী ও অন্যতম দ্রষ্টব্য ভাবা যায়। একটা অচেনা দেশের মাঠ ঘাট, ক্ষেতের ফসল, সেখানকার ঘরবাড়ি, জনবসতি, মানুষজন, জনপদ থেকে প্রবাহমান সেই দেশের জনজীবন, এগুলোও কিন্তু আগ্রহী ভ্রমণ সাথীদের অনেকটাই সমৃদ্ধ করে। যাই হোক, আজকের জন্য শুভরাত্রি। আমি ভিয়েতনাম থেকে তপন, সাথে ছিল আমাদের বাবুরামদা, নানু মামা আর আমাদের বলাকার অন্যতম উপদেষ্টা অসীম কাকু। শুভরাত্রি, ভালো থাকবেন, আবার দেখা হবে।